একজন রাশার হিসেবে এনিমির মাইন্ড কিভাবে কন্ট্রোল করা যায়। রাশারের কাজ অ্যাগ্রেসিভনেসের সাথে শুধুমাত্র কিল করা না, এনিমির মাইন্ড ভালোভাবে পড়ে তুমি যেভাবে ফাইট করতে চাও এনিমিকেও ওইভাবে ফাইট করতে বাধ্য করা। এই মাইন্ড গেমটাও একজন রাশারেরই করতে হয়। আসসালামু আলাইকুম, হোয়াট ইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। আমি তোমাদের প্রিয় কোচ এবং অ্যানালিস্ট জুয়েল দ্য নুব গেমার। আজকের ভিডিওতে আমি তোমাদের শিখাবো যে কিভাবে একজন রাশার হিসাবে এনিমিদের মাইন্ড কন্ট্রোল করা যায়, আর একজন রাশারের গেম প্লের পাশাপাশি কোন বিষয়গুলোতে সবথেকে বেশি ফোকাস করা প্রয়োজন, এই জিনিসগুলো আজকের এই ভিডিও থেকে তোমরা শিখতে পারবে। নো ম্যাটার রাশিং পজিশনে তোমার স্কিলটা এখন কতটুকু, হতে পারো বিগিনার, হতে পারো একজন অ্যাডভান্স প্লেয়ার, আজকের এই ভিডিওটা সবাইকে হেল্প করবে। সো অ্যাজ আ রাশার হিসেবে এনিমির মাইন্ড কন্ট্রোল করতে চাইলে এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো। সো গাইস চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো গাইস আজকের এই ভিডিওতে টোটাল 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই 10টা পয়েন্টে রাশারকে কি কি করতে হয় আর কোন কোন বিষয়ে নজর রাখতে হয় এই জিনিসগুলো তোমাদের শেখাবো। আর এই জিনিসগুলো যখন তুমি পারফেক্টলি শিখে যাবে তখনই তুমি একটা এনিমির মাইন্ড কন্ট্রোল করতে পারবে। তো চলো প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করা যাক। সো প্রথম পয়েন্টটার নাম হচ্ছে নেভার রাশ আনটিল ইউ হ্যাভ এনাফ ইনফো। এর মানে হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাশ না করা যতক্ষণ পর্যন্ত সামনে থাকা যে টিমটা আছে বা এনিমি আছে তাদের ব্যাপারে এনাফ ইনফো তোমাদের কাছ পর্যন্ত না আসা। ধরো তোমরা যে কোনো একটা সময় রোটেশন নেওয়ার সময় বা হচ্ছে হুট করে কোনো একটা টিমের তোমরা সামনে পড়ে গেলে, কিন্তু মিনিমাম একটা গ্যাপ তোমাদের সাথে তাদের রয়েছে। সো এই মুহূর্তে এনাফ ইনফো ছাড়া যে টিমটা রাশ করবে ওই টিমটারই হারার সম্ভাবনা সব থেকে বেশি। সো একটু দূরে থেকে যত সম্ভব ইনফো জোগাড় করে তারপর ফাইনাল ব্যাটেলে চলে যাওয়া। সো এই যে এনাফ ইনফোর কথা বলতেছি, ইনফোগুলো আসলে কোনগুলা, যেমন ধরো প্রত্যেকটা প্লেয়ার কোন কোন পজিশনে আছে, তাদের টিমে কোনো প্লেয়ারের শর্টেজ আছে কিনা, এবং যে পজিশনে তুমি আছো এবং তোমার এনিমি আছে দুইজনের কাছ থেকে সব থেকে বেটার পজিশনে কারা আছে, এবং তোমরা যদি পুশ করতে যাও তাহলে তোমাদের প্রত্যেকটা প্লেয়ারের পজিশন ঠিকঠাক জায়গায় আছে কিনা, এবং ম্যাচের সিনারিও অনুযায়ী যেই জায়গায় তোমরা ফাইটটা ইনিশিয়েট করতে যাবে ওই জায়গায় থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। সো এই সমস্ত ছোটখাটো ইনফরমেশন যখন তোমাদের কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত ফাইটে ইনিশিয়েট না করাটাই বেটার। আর এই সমস্ত কিছু তখনই পসিবল যখন একজন রাশার তার ট্রিগার ডিসিপ্লিনটা বজায় রাখবে, কেননা এইরকম সিচুয়েশনের মধ্যে রাশারই একমাত্র প্লেয়ার যার পুশ করার মন মানসিকতা সব থেকে বেশি থাকে, এবং আলটিমেটলি ম্যাক্সিমাম কেসেই দেখা যায় পজিশন রিড করার আগে শুধুমাত্র রাশারের জন্য ফাইট ইনিশিয়েট করতে হয়। সো এরকম সিচুয়েশনে অ্যাজ আ রাশার তোমাকে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে বুঝতে হবে, আর তখনই তুমি এনিমির মাইন্ডসেট বুঝতে অনেকটাই এগিয়ে যাবে। বিশ্বস্ততার সাথে এআই টেকনোলজির মাধ্যমে মাত্র 1 সেকেন্ডে ডায়মন্ড পারচেস করতে চাইলে এখনই ভিজিট করতে পারো noobgamertopup.com। আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ফ্রি ফায়ারের সব ধরনের টপ আপ। তাই আর দেরি না করে প্রয়োজনীয় ডায়মন্ড প্যাকটি কিনতে এখনই চলে যাও noobgamer টপ আপে। তো চলো এর পরের পয়েন্ট নিয়ে কথা বলি। এর পরের পয়েন্টটা হচ্ছে একটা মিসকনসেপশন নিয়ে, আর তা হচ্ছে আমরা সবসময় মনে করি একটা রাশারের যদি স্পিড ভালো থাকে তাহলে ওই রাশারকে আমরা ভালো মনে করি, কিন্তু কম্পিটিটিভ স্পোর্টস এর দুনিয়ায় একজন ফাস্টেস্ট রাশারের থেকে অ্যাওয়ারনেস এবং অ্যাকুরেসি আছে এরকম একটা রাশার অনেক বেশি মূল্যবান, এবং 90% কেসেই একজন ফাস্টেস্ট রাশারের থেকে অ্যাকুরেসি বেটার এবং অ্যাওয়ারনেস সম্পন্ন একজন রাশারই এগিয়ে থাকবে। সো তোমরা যারা রাশার আছো সর্বপ্রথম তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওরা মুভমেন্ট করলে চলবে না, তোমাদের সিচুয়েশন অনুযায়ী গেম অ্যাওয়ারনেস বাড়াতে হবে, এবং অ্যাওয়ারনেসের পাশাপাশি যদি তোমাদের অ্যাকুরেসি ভালো হয় তবেই তুমি একজন বেটার রাশার হতে পারবে। তো চলো এর পরের পয়েন্টটা নিয়ে আলোচনা করি। এর পরের পয়েন্টটার নাম হচ্ছে ভ্যালু ইয়োরসেলফ। 4 ভার্সেস 4 ফাইট গুলো একজন রাশারই পারে বের করে আনতে। ম্যাচের যে কোনো ফাইটেই রাশার যেখানে পারফর্ম করতে পারবে সেই ফাইট ওই টিমের জন্যই অনেকটা বেনিফিশিয়াল হবে। সো এই কারণে অ্যাজ আ রাশার তোমাকে নিজের ভ্যালুটা বুঝতে হবে সবার আগে। একজন রাশার ঢুকে কিল করবে এবং পরবর্তীতে নিজে এলিমিনেট হয়ে যাবে, এটা কিন্তু কখনোই রাশারের কাজ না। রাশার কিল করবে এবং পাশাপাশি নিজেকে বাঁচিয়ে রাখবে, এটাই হচ্ছে রাশারের কাজ। অ্যাজ আ রাশার তুমি যদি মনে করো সামনে একটা টিমের তুমি 2টা কিল তুলে নিয়ে নিজে এলিমিনেট হয়ে যাবা, তাহলে এটা কিন্তু টোটালি ভুল একটা ডিসিশন হবে। কিল বের করার সাথে সাথে নিজেকে টিকিয়ে রাখা এটাই একটা রাশারের প্রধান কাজ। তবে এক্সেপশনাল কিছু জায়গা আছে যেখানে নিজেকে ট্রেড করতে হয়, এটা বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এটা একটা অ্যাডভান্স টপিক, এটা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করা হবে। বাট অ্যাজ আ রাশার তোমাকে মেইন যে ফোকাসটা রাখতে হবে তা হচ্ছে অপোনেন্টের কিল সিকিউর করার পাশাপাশি নিজের ভ্যালুটা বুঝতে পারা এবং কোনো কারণ ছাড়াই নিজেকে ট্রেড না করা। তো চলো এরপর আমরা পরবর্তী পয়েন্টটা নিয়ে আলোচনা করি। এই পয়েন্টটা হচ্ছে কখনো প্যানিক না করা, যে কোনো সিচুয়েশনে নিজের মাইন্ডটা ফ্রেশ রাখা। এখন রাশারের ক্ষেত্রে কি জিনিস ঘটে আর একজন রাশার কেন অন্যান্য প্লেয়ারের থেকে সব থেকে বেশি প্যানিকময় সিচুয়েশনের মধ্যে পড়ে? দেখো একজন রাশারই হচ্ছে একটা টিমের ফ্রন্টম্যান, তার কাজই হচ্ছে টিমকে একদম সামনে থেকে সার্ভ করা। সো
এরকম মোমেন্টে সামনে থাকা প্লেয়ারের যত সমস্ত প্রেসার গুলো আছে ম্যাক্সিমাম প্রেসার কিন্তু একজন রাশারকে হ্যান্ডেল করতে হয় এবং এর উপর তার এক্সট্রা প্রেসার এই জিনিসটার উপর থাকে। এরকম সিচুয়েশন থেকে তাকে নিজে বেঁচে থেকে কিলো বের করতে হবে, তাই প্যানিকের মধ্যে একজন রাশারকে সবসময় পড়তে হয়। সো পূর্বে আমি তোমাদের যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম ওই পয়েন্টগুলো যদি তোমাদের মাথায় ভালোভাবে রাখতে পারো, ওই অনুযায়ী কাজ করে যদি বেটার একটা রেজাল্ট আনতে পারো, তাহলে এখন যেই কথাটা বলতেছি যে প্যানিক না করা, এই প্যানিক তুমি তখন করবে না। কেননা ওই কাজগুলো তুমি করা শিখে গেলে প্যানিক সিচুয়েশন তোমার মধ্যে আসবেই না। কেননা একে তো তুমি এনাফ ইনফো নিয়ে ফাইটে যাচ্ছ এবং প্রত্যেকটা ফাইটের আগে তুমি প্রপার অ্যাওয়ার হয়ে যাচ্ছ, নিজের ভ্যালু সম্পর্কে তুমি জানো। সো এরকম সিচুয়েশনে তোমার খুব বেশি একটা প্যানিক না হওয়াটাই স্বাভাবিক। সো আগে যে পয়েন্টগুলো বললাম ওই পয়েন্টগুলোর মধ্যে তোমাকে মাস্টারি করতেই হবে এবং পাশাপাশি পরবর্তীতে যে পয়েন্টগুলো বলবো ওই পয়েন্টগুলোর মধ্যে ভালোভাবে ফোকাস দিলে তুমি এনিমির মাইন্ড কন্ট্রোল পর্যন্ত করতে পারবে। তো চলো আমরা পরবর্তী পয়েন্ট নিয়ে এখন আলোচনা করি। এই পয়েন্টটার নাম হচ্ছে ফোকাস অন দ্য সিচুয়েশন নট টু দ্য টার্গেট। কেননা ম্যাক্সিমাম সময় একজন রাশারকে দেখা যায় টানেল ভিশনের মধ্যে পড়ে যেতে। এখন এই টানেল ভিশন কাকে বলে? টানেল ভিশনটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপর ফোকাস রাখা এবং আশেপাশে যত কিছু আছে সব কিছুর উপর থেকে ফোকাস সরিয়ে নেওয়া। সো পার্টিকুলারলি এই সিচুয়েশনটা মানে এই টানেল ভিশন রাশারের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ই হয়ে থাকে। একজন রাশার যখন রাশ করতে যায় তখন আলটিমেটলি যে কোনো একটা এনিমির দিকে তার ফোকাস চলে যায়। যতক্ষণ না পর্যন্ত ওই এনিমির সাথে তার ফাইটটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে ফোকাস খুব একটা যায় না একজন রাশারের। আশেপাশের সিচুয়েশনের ব্যাপারে সে ভুলে যায়, আশেপাশের প্লেয়ারের ব্যাপারে সে ভুলে যায়, যে সমস্ত থ্রোয়েবল গুলো আসতেছে এইগুলার ব্যাপারেও সে ভুলে যায়। একমাত্র ফোকাস তার টার্গেটেই থাকে আর এইটাকে আমরা বলি টানেল ভিশন। সো এই সমস্ত টানেল ভিশনে পড়া যাবে না, শুধুমাত্র টার্গেটে ফোকাস না রেখে পুরো সিচুয়েশনের উপর ফোকাস রাখতে হবে। এতে করেই তোমার টানেল ভিশন থেকে তুমি বের হতে পারবে আর তখনই তুমি তোমার প্রত্যেকটা এনিমির মুভমেন্ট বুঝতে পারবে। যখন তুমি একটা টানেল ভিশনে থাকবে না ম্যাক্সিমাম সময় দেখা যাবে এনিমি প্যানিকে পড়ে তারা টানেল ভিশনে চলে যায় আর সেটাই একদম পারফেক্ট সময় যখন এনিমির মাইন্ড তুমি রিড করতে পারবে। সো অ্যাজ আ রাশার হিসেবে এই কথাটা তোমার সব সময় মনে রাখতে হবে, ফোকাস কখনোই টার্গেট না, ফোকাস হচ্ছে সিচুয়েশন। তো চলো এর পরবর্তী পয়েন্টটা নিয়ে আমরা এখন আলোচনা করি। এর পরবর্তী পয়েন্টটা হচ্ছে বি কনফিডেন্ট বাট নেভার গেট ওভার কনফিডেন্ট। ম্যাক্সিমাম সময় দেখা যায় একটা রাশারের মধ্যে ইগো কাজ করে বিভিন্ন ফাইটের সময়। সো এই ইগোয়েস্টিক ব্যাপারটাই তাকে ওভার কনফিডেন্ট করে তোলে। এখন কি ধরনের ইগো কাজ করে এবং কেন ওভার কনফিডেন্ট হয়ে যায় একজন রাশার? ধরো যে কোনো একটা ম্যাচের মধ্যে রিসেন্ট যদি কোনো ফাইট একটা রাশার ফিনিশ করে তখন আলটিমেটলি সাথে সাথে তার মধ্যে একটা কনফিডেন্ট চলে আসে বা একটা কনফিডেন্টের বুস্ট আপ হয়। এট দ্য সেম টাইম যখন অন্য একটা টিমের সাথে তোমার ফাইট ইনিশিয়েট করতে হয় ওই কনফিডেন্সটাই তখন তোমার ওভার কনফিডেন্স হিসাবে কাজ করে। ধরো তুমি কোনো ফাইটে পিছিয়ে গিয়েছো, সেই মুহূর্তে তোমাকে ব্যাক অফ নিতে হবে, কিন্তু এরকম সিচুয়েশনে মোস্ট অফ দ্য কেসেই দেখা যায় একজন রাশার তার ইগোস্টিক ফেজে চলে আসে। সে চিন্তা করে সে এই ফাইটটা শেষই করে যাবে এবং উইন করে ছাড়বে আর এই জায়গাতে ঘটে মূল বিপত্তিটা। আর তখন এনিমি তোমার মাইন্ড কন্ট্রোল করা শুরু করে। এখান থেকে হয়তোবা তোমরা বুঝতে পারছো যদি এই সিচুয়েশনটা তোমরা এনিমির সাথে ঘটাতে পারো ঠিক তখনই তুমি এনিমির মাইন্ড কন্ট্রোল করতে পারবে। সো গাইস ভিডিওতে যেই কয়টা পয়েন্টই বলতেছি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো যারা রাশার আছো বা তোমাদের টিমে যে রাশার আছে তারা অবশ্যই এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে এবং ওই অনুযায়ী প্রত্যেকটা ম্যাচে তোমাদের কাজ করতে হবে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবা, এই টেকনিক্স গুলো যখন তুমি শুরুতে ব্যবহার করতে যাবে তখন তোমার পারফরমেন্স অনেকটা খারাপ হয়ে যাবে, কিন্তু ওভার দ্য টাইম যখন তুমি এটার সাথে ইউজড হয়ে যাবে তখন আগের পারফর্ম থেকে তুমি 10x বেটার ফিল করা শুরু করবে। সো এই সমস্ত টেকনিক গুলো নিজের আয়ত্তে আনতে হলে একটু সময় দিতে হবে এবং ওভার দ্য টাইম এই অনুযায়ী কাজ করে যেতে হবে। সো চলো এর পরবর্তী পয়েন্টটা নিয়ে কথা বলা যাক। এই পরবর্তী পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেই ভুলটা অনেক রাশারই করে থাকে, যার কারণে ম্যাক্সিমাম সময় এনিমি তাদের মাইন্ড রিড করে ফেলে আর তখনই তারা তাদের ট্র্যাপে ফেসে যায়। সো সেই ভুলটা কি চলো তোমাদের বলি। আমরা ম্যাক্সিমাম যারা প্লেয়ার আছি, সাকসেসফুল যে সমস্ত প্লেয়ার গুলো আছে তাদের ফলো করার আমরা চেষ্টা করি আর এই ফলো করাটাই হচ্ছে অনেক বড় একটা সমস্যা। এন্ড তোমাদের কোশ্চেন হতে পারে যে ভাই ফলো করা কি ভালো না? আমি যদি বলি হ্যাঁ ফলো করা ভালো, কিন্তু যেভাবে ফলো করা উচিত ওইভাবে তোমরা ফলোটা করো না। দেখো প্রত্যেকটা প্লেয়ারের প্লে স্টাইল ডিফারেন্ট টাইপের। তুমি যেরকম ভাবে গেম প্লে করো তোমার পছন্দের প্লেয়ারটা ওইভাবে গেম প্লে করে এরকমটা কিন্তু কখনোই সম্ভব না। তার গেম প্লের স্টাইল ডিফারেন্ট, তোমার গেম প্লের স্টাইল ডিফারেন্ট, কিন্তু ম্যাচের বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন টেকনিক্স তোমরা তাদের থেকে শিখতে পারো, যেই টেকনিকগুলো তোমার গেম প্লের সাথে যায় আসলে। কিন্তু যেই টেকনিকগুলো তোমার গেম প্লের সাথে যায় না আর তুমি ওই টেকনিকগুলো তোমার সাথে ইউজ করার চেষ্টা করছো তখন তো সেই জিনিসটা ব্যাকফায়ার করবেই। সো তোমার পছন্দের প্লেয়ারকে তুমি ফলো করতেই পারো, এটা স্বাভাবিক, কিন্তু তার থেকে ওই টেকনিক্স গুলাই নাও যেইগুলা তোমার গেম প্লের সাথে অ্যালাইন করে। সো গাইস চলো আমরা এখন পরবর্তী পয়েন্টটা নিয়ে আলোচনা করি। এই পয়েন্টটার নাম হচ্ছে কোঅর্ডিনেট উইথ টিমমেটস। এখন
অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই একজন রাশার কিভাবে বাকি প্লেয়ারদের সাথে কোঅর্ডিনেট করবে, কেননা রাশারের অ্যাকশন অনুযায়ী তো বাকি প্লেয়াররা কোঅর্ডিনেট করে। সো রাশার কিভাবে অন্য প্লেয়ারদের সাথে কোঅর্ডিনেট করে খেলবে, এরকম যদি তোমাদের কোশ্চেন থাকে তাহলে এই জায়গাতেই হচ্ছে সমস্যা। কেননা একজন রাশারকে সবাই ফলো করে কোঅর্ডিনেট করবে, এইটা একদম বেসিক। কিন্তু একজন রাশারকে সব সময় তার স্নাইপারের সাথে অ্যালাইন করে চলতে হয়, কেননা রাশ করার সময় তোমার স্নাইপারকে যদি তুমি অ্যাঙ্গেল না দিতে পারো তখন কিন্তু তুমি বেটার পারফর্ম করতে পারবে না। তাই সব সময় একজন রাশারকে তার স্নাইপারের সাথে অ্যালাইন করে থাকতে হয়। সিচুয়েশন ভেদে স্নাইপারকেও তার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয়, কিন্তু এগুলা রেয়ার কেস এবং ওইটা স্নাইপারের কাজ। কিন্তু সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে স্নাইপারের সাথে অ্যালাইন করা, আর এটাকেই বলে টিমের সাথে কোঅর্ডিনেট করা। আর টিমের সাথে কোঅর্ডিনেট করার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে রুল, তুমি যদি তোমার টিমের আইজিএল না হয়ে থাকো তাহলে আইজিএল এর কথা অক্ষরে অক্ষরে পালন করা। তুমি যদি কোনো সিচুয়েশনে দেখো যে আইজিএল যেটা বলছে সেটা ভুল, তখন আইজিএল এর থেকে যে কোনো একটা কিছুর পারমিশন নেওয়া, তারপর যে অ্যাকশনে যাওয়া। ডিরেক্ট আইজিএল এর কথা ভুল বলে তোমার অ্যাকশনে চলে যাওয়াটা উচিত হবে না, কেননা তুমি একটা সিচুয়েশন দেখে ডিসিশন নিচ্ছ, তোমার আইজিএল পারিপার্শ্বিক আরো 2-3টা বিষয় দেখে তারপর ফাইনাল ডিসিশন নিচ্ছে। সো আইজিএল এর থেকে পারমিশন নিয়ে তারপর কোনো একটা অ্যাকশনে যাওয়া, এটা স্নাইপারের একটা মুখ্য কাজ। সো চলো এর পরবর্তী পয়েন্টটা নিয়ে আমরা কথা বলি। এর পরবর্তী পয়েন্টটার নাম হচ্ছে ইউজ ইউটিলিটিস। এখন আমাদের অনেক টিমের মধ্যে একটা মিসকনসেপশন আছে, যারা স্নাইপার তারা ইউটিলিটিস ব্যবহার করতে পারবে না। আমাদের যে নেডার আছে তারই ম্যাক্সিমাম ইউটিলিটিস ব্যবহার করতে হবে, বা অনেক টিম তো এইটা মনে করে একটা রাশার যদি ইউটিলিটিস ব্যবহার করে তাহলে তার ফোকাস নষ্ট হয়ে যায়। কিন্তু বিষয়টা একদমই টোটালি ভুল। তোমাকে একটা সিচুয়েশন আমি বোঝাই। ধরো সামনে একটা টিমের উপর তুমি এখন রাশ করবে, এবং এই জিনিসটা তো তুমি জানো যে একটা ফ্রন্টম্যান হিসাবে তোমার উপরে সব থেকে বেশি প্রেসারটা আসবে। সো এখন তোমার উপর যদি প্রেসারটা তুমি কম করতে চাও, এটার একটাই মাধ্যম আছে, সেটা হচ্ছে ইউটিলিটিস এর প্রপার ব্যবহার করা। এখন তোমার যে নেডার থাকবে তার পজিশন কিন্তু থাকবে অনেকটাই পেছনে, ওই জায়গা থেকে তোমার উপর যাতে এনিমি প্রেসার না দেয় এই জিনিসটা বন্ধ করা অনেক কঠিন একটা কাজ। সো পুশ করার সময় এই কাজটা ঠিক তোমারই করতে হয়। সো একজন রাশার শুধুমাত্র রাশ করবে যে বিষয়টা এরকম না, পাশাপাশি ইউটিলিটিস এর পারফেক্ট ব্যবহারটা জানতে হবে, তখনই তুমি পারফেক্টলি রাশ করতে পারবে। আর একজন নেডারের সাথে সাথে যখন রাশারও পারফেক্টলি ইউটিলিটিস ব্যবহার করতে পারবে, তখন আলটিমেটলি অপোনেন্ট টিমের উপর একটা এক্সট্রা প্রেসার চলেই আসবে। সো যাই হোক, এরপর আমরা আমাদের সর্বশেষ যে পয়েন্টটা আছে সেটা নিয়ে আলোচনা করি। সো গাইজ, এখন পর্যন্ত যে 9টা পয়েন্ট তোমরা দেখলে, এই 9টা পয়েন্ট যখন তুমি পারফেক্টলি ভালোভাবে করা শিখে যাবে তখন তুমি এনিমির মাইন্ড রিড করতে পারবে, এবং তখন যে এই পয়েন্টটা তুমি পারফেক্টলি কাজে লাগাতে পারবে। কিন্তু তার আগে বাকি যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেগুলো শুনতে অনেক বেশি কঠিন হলেও তুমি কয়েকদিন প্র্যাকটিস করলে ওই জিনিসগুলো তোমার আয়ত্তে চলে আসবে। সো আলটিমেটলি এই পয়েন্টটার নামই হচ্ছে কন্ট্রোল ইওর এনিমিজ মাইন্ড, যেটাই হচ্ছে এই ভিডিওর মেইন টপিক। সো যাই হোক, অ্যাজ আ রাশার তার কাজটা কি এটা আমরা সকলেই ভালো করে জানি যে রাশ করা, কিন্তু যখন তুমি রাশ করবে তখন যদি তুমি এনিমির মাইন্ডের ব্যাপারে বুঝে যাও যে ওই এনিমি কি ফিল করছে, তখন তোমার জন্য কাজটা করা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। সো এই জিনিসটা তুমি কিভাবে বুঝবে, তার জন্য তোমার 3টা বিষয় ভালো করে জানতে হবে। তুমি যখন রাশ করো তখন তোমার এনিমির কাছে 3টা সিচুয়েশন আসে। প্রথম সিচুয়েশনটা হচ্ছে প্যানিকে পড়ে যাওয়া, দ্বিতীয় সিচুয়েশনটা হচ্ছে ব্যাক অফ করে নেওয়া, এবং তৃতীয় সিচুয়েশনটা হচ্ছে অ্যাগ্রেসিভনেসের সাথে কাউন্টার করা। এখন এত অল্প সময়ে তুমি কিভাবে এই জিনিসটা বুঝতে পারবে? আর হ্যাঁ, অবশ্যই তুমি বুঝতে পারবে ঠিক তখন যখন এনিমির ব্যাপারে একটা প্রপার ইনফো তোমার কাছে থাকবে, যখন তুমি তোমার রোল অনুযায়ী অ্যাওয়ার থাকবে, যখন তুমি তোমার নিজের ভ্যালুটা বুঝবে, যখন তুমি নিজে প্যানিক করবে না, যখন তোমার ফোকাসটা সিচুয়েশনের উপর থাকবে টার্গেটের উপর না, যখন তুমি কনফিডেন্ট থাকবে কিন্তু ওভার কনফিডেন্ট না, আর প্রপারলি যখন টিমমেটদের সাথে তুমি একদম প্রপার অ্যালাইন অবস্থায় থাকবে, ঠিক তখনই তুমি এই পুরো বিষয়টা সম্পর্কে বুঝতে পারবে, এবং এনিমির 2-1টা মুভ অনুযায়ী তুমি বুঝতে পারবে আসলে তারা চাচ্ছেটা কি, কোন জায়গায় তারা দুর্বল হয়ে যাচ্ছে, আর তখনই বেটার সময় তাদের উইকনেসের উপর আঘাত করা। আর এভাবেই তুমি পারফেক্টলি এনিমির মাইন্ড রিড করে তাদের উপর জিততে পারবে যে কোনো সিচুয়েশনে। এই সমস্ত স্কিলসের কম্বিনেশনেই তৈরি হয় যে কিভাবে তুমি একজন এনিমির মাইন্ড রিড করতে পারবে। আশা করছি এতক্ষণে তুমি প্রপার ভাবে বুঝতে পেরেছো কিভাবে এনিমিদের মাইন্ড রিড করা যায়। সো গাইস, এইটাই তো ছিল আমাদের ভিডিওর মেইন টপিক। আই হোপ ভিডিওটা একটু লং করে ফেলেছি, কিন্তু তোমরা জানোই অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওগুলো একটু লংই হয়, কারণ আমি যে কোনো বিষয়ে আলোচনা করতে গেলে ইন ডিটেলসে ব্রেকডাউন করে বলি, যাতে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধার হয়। সো আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর যদি সবকিছুর উপরে তুমি কাজ করতে পারো তাহলে এনিমির মাইন্ড তুমিও রিড করতে পারবে। সো নো ম্যাটার তুমি কোন রোলে খেলতেছো, আজকের এই ভিডিওটা সমস্ত রাশারদের সাথে শেয়ার করে দাও, তোমার টিমের বাকি প্লেয়ারদেরও দেখাও, যাতে করে তোমাদের কোঅর্ডিনেশন আরো বেশি বেটার হয়, অ্যাজ আ টিম তোমরা আরো ভালো পারফর্ম করতে পারো। আর এগেইন আরো একটা ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও, আর চ্যানেল করে দিও সাবস্ক্রাইব। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। টাটা, গুড বাই, এন্ড আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই।
বাই, আল্লাহ হাফেজ।